বন্ধুরা, বর্তমান বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিদিন নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আন্তর্জাতিক জোটের পরিবর্তন, জ্বালানির রাজনীতি, সব কিছু মিলিয়ে আজকের পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক ঘটে যাওয়া একটা ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনাটি ঘটেছে ভারত মহাসাগরে, শ্রীলঙ্কার গল শহরের কাছাকাছি সমুদ্র সীমায়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক কূটনীতি, বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়ে। ঘটনাটির সূচনা ৪ মার্চ ভোরবেলা। ভারত মহাসাগরের জলরাশিতে একটি ইরানি যুদ্ধ জাহাজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। এই জাহাজটির নাম ছিল অ্যারিস ডেনা। মাত্র ২ সপ্তাহ আগে এই জাহাজটি ভারতীয় নৌবাহিনীর একটি বড় আন্তর্জাতিক নৌমহড়া মিলান ২০২৬-এ অংশগ্রহণ করেছিল। এই মহড়া বিশ্বের বহু দেশের নৌবাহিনী অংশ নেয় এবং এর উদ্দেশ্য ছিল সামুদ্রিক সহযোগিতা ও বন্ধুত্ব বৃদ্ধি করা। মহড়া শেষ হওয়ার পর জাহাজটি ইরানে ফেরার পথে ছিল। ভারতের পক্ষ থেকে এই জাহাজকে বিশেষভাবে স্বাগত জানানো হয়েছিল। ভারতীয় নৌবাহিনী স্পেশাল মিডিয়া লিখেছিল ব্রিজ অব ফ্রেন্ডশিপ, অর্থাৎ বন্ধুত্বের সেতুবন্ধন। বিশাখাপত্তনম বন্দরে ইরানি নৌসেনাদের সঙ্গে ভারতীয় নৌসেনাদের কুচকাওয়াজও করেছিল। সব কিছুই ছিল স্বাভাবিক, কিন্তু ৪ মার্চ সকালে হঠাৎই পরিস্থিতি বদলে যায়। রিপোর্ট অনুযায়ী একটি মার্কিন সাবমেরিন থেকে ছোঁড়া MK-48 টর্পেডো এই জাহাজে আঘাত করে। কয়েক সেকেন্ডের মধ্যেই জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সমুদ্রে ডুবে যায়। এই হামলার প্রায় ৮৭ জন ইরানি নৌসেনা নিহত হন, আরও বহু মানুষ আহত হন। শ্রীলঙ্কার নৌবাহিনীর উদ্ধার অভিযান শুরু করে এবং কিছু নাবিককে জীবিত উদ্ধার করা হয়। এই ঘটনা শুধু একটি সামরিক দুর্ঘটনা নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির এক বড় সংকেত হিসাবে দেখা হচ্ছে। ভারতের নীরবতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ভারতের প্রতিক্রিয়া নিয়ে, কারণ এই জাহাজটি কয়েকদিন আগেই ভারতীয় নৌমহড়ায় অংশ নিয়েছিল এবং ভারতীয় বন্দরে ছিল, কিন্তু জাহাজটি ডুবে যাওয়ার পর ভারত সরকার থেকে কোনো বড় প্রতিক্রিয়া প্রকাশে আসেনি। এই নীরবতা নিয়ে সমালোচকরা বলছেন, ভারত কি তার কূটনৈতিক ভারসাম্য হারাচ্ছে? ভারত কি এখন আন্তর্জাতিক রাজনীতিতে নিরপেক্ষ অবস্থান থেকে সরে যাচ্ছে? এই ঘটনার পিছনে রয়েছে বৃহত্তর একটি সংঘাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘর্ষ। গত কয়েক মাস ধরে এই সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ব্যাপক বিমান হামলা হয়েছে। ২০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে আক্রমণ হয়েছে। বহু সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে ৯টি দেশে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। বাইডেনে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরবের রিয়াদে ড্রোন হামলা হয়েছে। ইসরায়েলের তেল আভিভেও হামলার ঘটনা ঘটেছে। এই রকম হামলা আমেরিকার পক্ষ থেকে প্রায় ৩,০০০-এরও বেশি। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্বের জ্বালানির লাইফলাইন। এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল হরমুজ প্রণালী। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০% এই পথ দিয়ে যায়। ইরান হুমকি দিয়েছে, যদি যুদ্ধ আরও বাড়ে তবে তারা এই প্রণালী বন্ধ করে দিতে পারে। এটি হলে বিশ্বের রাজনীতিতে, অর্থনীতিতে বিশাল ধাক্কা লাগবে। বিশেষ করে ভারত সহ এশিয়ার বহু দেশ এতে বিপদে পড়বে। ভারতের জ্বালানি নিরাপত্তা অনেকটাই নির্ভর করে মধ্যপ্রাচ্যের উপর। ভারত তার তেলের প্রায় ৫৫% আমদানি করে এই অঞ্চল থেকে। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তবে তেলের দাম বাড়বে, জ্বালানি সংকট তৈরি হবে, মুদ্রাস্ফীতি বাড়বে, সাধারণ মানুষের জীবনে প্রভাব পড়বে। এর প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। LPG গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। ভারতের পররাষ্ট্রনীতির একটি বড় বৈশিষ্ট্য হল কৌশলগত স্বায়ত্তশাসন, অর্থাৎ ভারত কোনো বড় শক্তির পুরোপুরি পক্ষ নিত না। ইতিহাসে এর অনেক উদাহরণ আছে। ইন্দিরা গান্ধী ১৯৭১ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হস্তক্ষেপ করলে ভারত প্রকাশ্যে তার সমর্থন দেয়নি। অটল বিহারী বাজপেয়ীর সময় ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে যখন ইরাক আক্রমণ করে
তখন ভারত সেনা পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করে। মনমোহন সিং 2011 সালে লিবিয়ায় পশ্চিমা সামরিক হস্তক্ষেপেও সমালোচনা করেছিলেন। অর্থাৎ ভারতের নীতি ছিল ভারসাম্য বজায় রাখা। সমালোচকরা বলছেন যে বর্তমানে ভারতের অবস্থান আগের মতো নিরপেক্ষ নেই। তাদের মতে ভারত এখন ক্রমশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে। এই পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কেউ বলছেন এটি বাস্তববাদী কূটনীতি, আবার কেউ বলছেন এতে ভারতের ঐতিহ্যগত নিরপেক্ষ অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের পৃথিবীতে জোটগুলো দ্রুত বদলে যাচ্ছে। নতুন অর্থনৈতিক ব্লক তৈরি হচ্ছে, সামরিক সহযোগিতা বাড়ছে, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন শক্তির উৎস হয়ে উঠছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে কোনো দেশ পিছিয়ে পড়তে পারে। বর্তমান পরিস্থিতি কয়েকটি সম্ভাব্য পথে এগুতে পারে। যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে, মধ্যপ্রাচ্যের আরও দেশ এতে জড়িয়ে পড়তে পারে, জ্বালানির সংকট তৈরি হতে পারে, বিশ্বজুড়ে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, নতুন রাজনৈতিক জোট গড়ে উঠতে পারে, চীন, রাশিয়া, আমেরিকা সব শক্তির মধ্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে। যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ মানুষ। ইরান, ইসরায়েল, আমেরিকা বা ভারত যেখানেই হোক না কেন, যুদ্ধ মানেই অর্থনৈতিক চাপ, মূল্যবৃদ্ধি, নিরাপত্তা সংকট, মানবিক বিপর্যয়। ইতিহাস বারবার দেখিয়েছে যে সুপার পাওয়ারদের সংঘর্ষের ফল ভোগ করে সাধারণ মানুষই। ভারত মহাসাগরে একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাটি হয়তো প্রথমে একটি বিচ্ছিন্ন ঘটনা মনে হতে পারে, কিন্তু গভীরে গেলে দেখা যায় এটি বৃহত্তর বৈশ্বিক সংঘাতের অংশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ জ্বালানি, রাজনৈতিক, আন্তর্জাতিক জোট সবকিছু মিলিয়ে পৃথিবী এক অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের মতন দেশের সামনে বড় চ্যালেঞ্জ হলো কিভাবে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করা যায়। কারণ শেষ পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি সিদ্ধান্তই প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। ইতিহাস আমাদের শেখায় যুদ্ধে লাভ খুব কম মানুষের হয়, কিন্তু তার মূল্য দেয় পুরো মানব জাতি। নমস্কার।